ভিডিও শুরুতেই জেনে নেওয়া যাক আলটিএম ডিজাইনার সম্পর্কে। আলটিএম ডিজাইনার হচ্ছে বিশ্বের অন্যতম পিসিবি ডিজাইনার সফটওয়্যারগুলোর মধ্যে একটি, যা বড় বড় কোম্পানি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এবং প্রফেশনাল পিসিবি ডিজাইনাররা কিন্তু ব্যবহার করে থাকে। Design the future with Altium 365, the ultimate collaboration platform for securely connect everyone in electronics development. তাহলে একটা প্রশ্ন উঠতেই পারে, বিশ্বজুড়ে এত মানুষ বা কোম্পানিগুলো কেন আলটিএম ডিজাইনার ব্যবহার করছেন? এর মূল কারণ হলো বর্তমান যে আধুনিক ইলেকট্রনিক্স দুনিয়া রয়েছে সেখানে কিন্তু পিসিবি ডিজাইনের দ্রুত পরিবর্তন হচ্ছে। তার সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের দরকার আধুনিক সফটওয়্যার এবং পাওয়ারফুল টুলস এর কিন্তু প্রয়োজন রয়েছে, আর সেগুলি প্রোভাইড করছে আলটিএম ডিজাইনার। আলটিএম ডিজাইনারে আপনি পাচ্ছেন পিসিবি রাউটিং, কোলাবোরেশন, সিমুলেশন, এছাড়াও আরো অনেক কিছু। চলুন এর ফিচারগুলো একটু জেনে নেই ঝটপট। Altium 365 এই ক্লাউড ভিত্তিক প্ল্যাটফর্মে মেকানিক্যাল ডিজাইনার থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং স্পেশালিস্ট সবাই একসাথে কাজ করতে পারবেন। এতে পুরো ডিজাইন প্রক্রিয়া একত্রিত হয়ে সহজে ডিজাইন করতে পারেন। স্কেমেটিক ডিজাইন, আপনার হাতে আঁকা ডিজাইনগুলো এখানে রূপ নেয় ইলেকট্রনিক্স ফর্মে, যা সিমুলেশন ও পিসিবি ডিজাইন সফটওয়্যারগুলো বুঝতে পারে ও প্রক্রিয়া করতে পারে। স্পাইস সিমুলেশন, উন্নত স্পাইস অ্যালগরিদম ব্যবহার করে আপনি সার্কিট ডিজাইন ভার্চুয়ালিটি টেস্ট করতে পারবেন ফিজিক্যাল প্রোটোটাইপ ছাড়াই। এতে সময়, খরচ ও ঝুঁকি সব কমে যায়। হারনেস ডিজাইন, জটিল ওয়ারিং হারনেস ডিজাইন করা যাবে সহজেই। আলাদা প্রকল্প হিসেবে বা মাল্টি বোর্ড ডিজাইনার অংশ হিসেবেও কাজ করে এটি। বুম পোর্টাল, কম্পোনেন্ট কেনাকাটা ও ব্যবস্থাপনা এখন আরো সহজ। বিল অফ ম্যাটেরিয়াল নিয়ে দলীয় সিদ্ধান্ত নিতে পারবেন অনেক দ্রুত ও সহজভাবে। আপনাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, আপনারা চাইলে এই আলটিএম ডিজাইনের সফটওয়্যারটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে চাইলে এর যে ফ্রি ট্রায়াল ভার্সন রয়েছে এটা ডাউনলোড করে কিন্তু ব্যবহার করতে পারেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো চলুন আমাদের যে ভিডিওর মূল টপিক সেটা শুরু করা যাক। আমরা এই ভিডিওতে পরপর তিনটা ইনভার্টার সম্পর্কে জানবো। এট ফার্স্ট আমরা একটি 150 ওয়াট ইনভার্টার সম্পর্কে জানবো, তারপর 200 ওয়াটের ইনভার্টার, এরপর 200 থেকে 300 ওয়াটের ইনভার্টার সম্পর্কে জানবো। সো বুঝতেই পারছেন খুবই এক্সাইটিং একটি ভিডিও হতে যাচ্ছে। যদি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, অথবা কোনো একটি ইনভার্টার আপনার প্রয়োজনে আসতেই পারে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা এই ভিডিওটির সাহায্যে 150 ওয়াটের একটি আইপিএস তৈরি করা শিখবো, যেটি হবে অটোমেটিক সিস্টেম। অর্থাৎ যখন ইলেকট্রিসিটি চলে যাবে অটোমেটিকলি আমাদের যে এসি লোডটা থাকবে এটার সাথে কানেক্টেড অবস্থায় সেই লোডটাকে সে অটোমেটিকলি টার্ন অন করে দেবে। যখন ইলেকট্রিসিটি চলে আসবে তখন লোডটাকে অফ করে আমাদের যে ব্যাটারিটা থাকবে সেই ব্যাটারিটাকে কিন্তু চার্জ করা শুরু করবে। এবং এই মডুলটা কিন্তু আপনারা অনেকেই চিনে থাকেন, এটা বেশ জনপ্রিয় একটা মডুল। এটার কাজ হচ্ছে 12 ভোল্ট থেকে 220 ভোল্টে কনভার্ট করা, এবং এটা 150 ওয়াটের একটি ইনভার্টার মডুল বলা হয়। তো এই ইনভার্টার মডুলটি ব্যবহার করেই মূলত আমাদের যে আইপিএসটি সেটা আমরা তৈরি করব। তবে এই আইপিএসটিকে যে অটোমেটিক সিস্টেমটা করতে হবে সেটার জন্য আমরা ব্যবহার করব এই ধরনের একটি অটোমেটিক সার্কিট, যেটা আমরা পূর্বের ভিডিওতে তৈরি করেছিলাম। যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা তো জানেন যে এই মডুলটি কিভাবে তৈরি করা হয়েছে। যে এরকম পিসি বোর্ডে এরকম মডুলই দরকার হবে এরকমটা না, আপনারা চাইলে নিজেরাও ডিজাইন করে তৈরি করে নিতে পারবেন। তবে ভিডিওর শুরুতেই এই ডিভাইসটা মূলত কিভাবে অ্যাসেম্বলি করা হয়েছে তার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা এই মডুলটি তৈরি করতে চাচ্ছেন তারা একটা খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। এখন আমরা একে একে কম্পোনেন্টগুলোর নাম দেখব এবং কিভাবে প্লেস করতে হয় সেটা খুব শর্ট টাইমের মধ্যে দেখে নিব। আপনারা চাইলে কম্পোনেন্ট লিস্টটাও করে ফেলতে পারেন, এতে করে আপনারা যদি নিজেরা ভ্যারোবোর্ড বা ব্রেডবোর্ডে তৈরি করতে চান সেই কম্পোনেন্টগুলো জাস্ট সার্কিট ডায়াগ্রাম দেখে আপনারা ভ্যারোবোর্ড বা ব্রেডবোর্ডও করতে পারবেন। কেননা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটা যে সার্কিট ডায়াগ্রামের লিঙ্ক সেটা পেয়ে যাবেন, সেটাকে আপনারা ডাউনলোড করে আপনারা চাইলে এই ডিভাইসটা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। আমরা বলতে পারি আমাদের যে চেঞ্জ ওভার সার্কিট মডুলটা সেটা তৈরি করার প্রক্রিয়া আমরা শিখে গেলাম। এখন আমাদের আর তেমন কোনো কাজ নাই, এখন আমাদের কাজটা হচ্ছে খুবই সহজ, অ্যাসেম্বলি করা। আর অ্যাসেম্বলির কাজটা আরো বেশি সহজ এই অর্থে, কেননা আমরা এখানে ব্যবহার করব 18650 লিথিয়াম আয়ন ব্যাটারির প্যাক। এখানে আমি 5টি সারি এবং 3টি কলাম ব্যবহার করেছি, অর্থাৎ 3 5 15টি ব্যাটারি ব্যবহার করে 12 ভোল্টের একটি ব্যাটারি প্যাক তৈরি করে নিয়েছি। যারা কিনা ব্যাটারি প্যাক তৈরি করতে পারেন না তাদের জন্য বলবো কষ্ট করে একটু ভিডিও ডিসক্রিপশন বক্সটা দেখেন অথবা পূর্বের ভিডিওগুলো দেখেন। আমরা কিন্তু অসংখ্য ব্যাটারি প্যাক তৈরি করেছি, 6টি 9টি এবং 21টি ব্যাটারি দিয়েও আমরা প্যাক তৈরি করার ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে। তো আপনারা চাইলে স্টেপ বাই স্টেপ সেই ভিডিওগুলো দেখে কিন্তু নিজের
নিজেরাও এই ধরনের ব্যাটারি প্যাক তৈরি করে নিতে পারবেন। আর এই ব্যাটারি প্যাকগুলো সবচেয়ে বড় সুবিধা যেটা, অ্যাসেম্বলির কাজটা কেন খুব সহজ হয়ে গেল, এখানে একটা আমরা বিএমএস ব্যবহার করে থাকি। বিএমএস মানে হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। এর মধ্যে অটোকাট সিস্টেম দেওয়া থাকে, যার ফলে এই ব্যাটারি প্যাকটা যখন 10 ভোল্টের নিচে নেমে চলে আসে তখন কিন্তু অটোমেটিকলি সে আমাদের লোডটাকে অফ করে দেয়, অর্থাৎ এই ব্যাটারি পাওয়ার সাপ্লাই দেওয়া বন্ধ করে দেয়, যার ফলে লো কাট হয়ে গেল। এবং এই ব্যাটারিটা যখন ওভার চার্জ হয়ে যায়, এই বিএমএস সার্কিট যে কাজটা করে চার্জিং করা বন্ধ করে দেয়। অর্থাৎ এখানে ফুল কাট এবং লো কাট দুইটা সিস্টেমই কিন্তু আমাদের এই ব্যাটারিতে অটোমেটিকলি হয়ে যাচ্ছে এই বিএমএস সার্কিটের কারণে। এর ফলে আমাদের আর এক্সট্রা করে অটো কাট কোনো সার্কিট এখানে ব্যবহার করতে হচ্ছে না। আপনারা যদি চান লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে আমরা একটি আইপিএস তৈরি করি এই 150 ওয়াটের ইনভার্টার মডিউল দিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে না হয় আমরা পরবর্তীতে একটা ভিডিও সেপারেটলি নিয়ে আসবো, সেখানে আমরা এই মডিউলটি ব্যবহার করে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে কিভাবে অটো কাট সহ একটি কমপ্লিট আইপিএস তৈরি করা যায় সেটাও আমরা শিখবো। অ্যাসেম্বলি পার্ট শুরু করার পূর্বে অবশ্যই আমাদের এই মডিউলটা সম্পর্কে আগে জানতে হবে। এখানে দেখেন V0, V1, V2, V3, V4, V5 লেখা রয়েছে, আর এদিকে কিন্তু আর কোনো কানেক্টর কোনো কিছু নাই। আমরা যদি এটার পিছনের দিকে দেখি, এই পাশে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড একটা পিন রয়েছে, এখান থেকে মূলত আমাদের তার সংযোগ করতে হবে গ্রাউন্ডের জন্য। আর এখানে 12 ভোল্ট লেখা রয়েছে, সাথে চাইনিজ একটা লেখা, অর্থাৎ এখানে আমরা 12 ভোল্ট সাপ্লাই দিব। ওখানে CC+ লেখা রয়েছে। যদি আমরা আরেকটু কাছ থেকে দেখি তাহলে আপনারা হয়তো ক্লিয়ারলি দেখতে পাবেন গ্রাউন্ড এবং CC+। এই CC+ এর এখানে হচ্ছে ব্যাটারির পজিটিভ আর গ্রাউন্ডে হচ্ছে ব্যাটারি নেগেটিভ প্রান্তকে আমরা সংযুক্ত করব। এই পাশটায় কমন একটা পিন রয়েছে, এখানে হচ্ছে আমাদের ফেজ এবং নিউট্রাল যে থাকে সেই নিউট্রাল পিনটাকে এখানে কানেকশন করব। এরপরের পিনে কিন্তু কোনো কিছু কানেক্টেড অবস্থায় নেই, অর্থাৎ কোনো কিছু লেখা নাই। এরপরে হচ্ছে আমরা 110 ভোল্ট পাবো এই প্রান্ত থেকে। 172 ভোল্টের কিন্তু একটা প্রান্ত রয়েছে, 200 ভোল্টের একটা প্রান্ত আছে, আর 220 ভোল্টের একটা প্রান্ত রয়েছে। নর্মালি আমরা স্ট্যান্ডার্ড যে এসি লোডগুলো ব্যবহার করে থাকি, লাইট, ফ্যান, যাবতীয় জিনিসপত্র কিন্তু এসি 220 ভোল্টেই চলে থাকে। কমন পিনে হচ্ছে নিউট্রাল কানেকশন করব, আর ফেজ হচ্ছে এখানে 220 ভোল্ট থেকে আমরা পাবো। মূলত এখান থেকে হচ্ছে আমাদের আউটপুটটা যাবে, আর ইনপুট হচ্ছে আমরা এখানে গ্রাউন্ড এবং CC+ এ দিব। এই হচ্ছে খুবই সিম্পল একটা কানেকশন হবে এখানটায়। আমরা এখানে কানেকশনটা করেছি, এখন আপনি এইখান থেকে দেখলেও বুঝতে পারবেন। গ্রাউন্ডে আমরা একটা কালো তারকে সংযুক্ত করেছি, আর CC+ এ হচ্ছে একটি লাল তারকে সংযুক্ত করেছি, আর উপর থেকে হচ্ছে এখানে 220 ভোল্ট আমরা একটা লাল তারকে এখানে সংযুক্ত করে দিয়েছি, আর কালো একটি তারকে হচ্ছে 0 ভোল্টের সাথে আমরা এখানে কানেকশন করে দিচ্ছি, বা V0 এর সাথে। আর এখানে হচ্ছে V5 এর সাথে আপনি কানেকশনটা করবেন, তাহলে 220 ভোল্ট হচ্ছে আউটপুটে পাবেন। ঝটপট আমরা একটু এই মডিউলটা সম্পর্কেও জেনে নিই। এই মডিউলটার ভিতরে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে আপনি অ্যাডাপ্টার ব্যবহার করতে পারবেন এই পাওয়ার জ্যাকের মাধ্যমে, আর একটা হচ্ছে আপনি এখানে ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবেন 12012। তো ট্রান্সফর্মার আসলে এই ব্যাটারির জন্য না, 18650 ব্যাটারির জন্য না। যদি আপনি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ট্রান্সফর্মার ব্যবহার করে কিন্তু আপনি চাইলে এই সিস্টেমটাকে রান করতে পারবেন, বা অটো চেঞ্জ ওভার যে সিস্টেমটা সেটা কিন্তু আপনারা করতে পারছেন। ব্যাটারির প্লাস এবং মাইনাস কানেকশন হয়, আর এই প্রান্তে হচ্ছে NCA একটা পোর্ট থাকে, আর একটা হচ্ছে অ্যানোড পোর্ট। অ্যানোড পোর্ট বলতে কি, যে পোর্টটা ইলেকট্রিসিটি চলে গেলে অন হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে কানেকশন দিবেন, আর যেটা ইলেকট্রিসিটি থাকা অবস্থায় আপনি যদি কোনো লোড চালাতে চান আপনি এখান থেকে চালাতে পারবেন, অথবা ইলেকট্রিসিটি চলে গেলে কিন্তু এটা অফ হয়ে যাবে, এটা অন হয়ে যাবে। আমাদের ইনভার্টারের যে ব্যাটারি ইন হবে এখান থেকে যাবে। কেটে বাম পাশে যে প্রান্তটা এটা হচ্ছে পজিটিভ, আর এই পাশেটা হচ্ছে নেগেটিভ। কানেকশন করার সাথে সাথে দেখবেন এটার যে ইয়েলো কালার বাতিটা আছে সেটা জ্বলতে শুরু করবে। এই ধরনের একটি আমরা সকেট ব্যবহার করছি, আপনারা চাইলে সরাসরি কানেকশন করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এটা আমি টেস্টিং পারপাস, এর সাথে কিন্তু একটা 1 কিলো ওহম রেজিস্টর এবং একটা এলইডি বাতি কানেকশন করেছি। এটার আসলে প্রয়োজন নেই, আপনি সরাসরি একটা ডিসি সকেট এখানে ব্যবহার করতে পারেন। এটাকে আমরা জাস্ট প্লাস মাইনাস অনুযায়ী অ্যানো যে কানেক্টরটা আছে সেটার সাথে কানেকশন করে ফেলবো। এই পাশেটা হচ্ছে পজিটিভ, এখানে আউটপুট হিসেবে এই ধরনের একটি লাইট হোল্ডার ব্যবহার করছি। আপনারা চাইলে 2 পিন সকেট বা 3 পিন সকেটও ব্যবহার করতে পারেন। এসি লাইনে আসলে পজিটিভ নেগেটিভ নাই, তাই একভাবে কানেকশন করে দিলেই হলো। এই ধরনের একটি কানেক্টর ব্যবহার করব মূলত এই ফিমেল সকেটের সাথে এই মেল সকেটটাকে কানেকশন করার জন্য। এই ধরনের কানেক্টরের মধ্যেও কিন্তু প্লাস মাইনাস সাইন দেওয়া থাকে, অবশ্যই প্লাসের সাথে লাল তার এবং মাইনাসের সাথে কালো তারটিকে সংযুক্ত করতে হবে। এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা এই ব্যাটারি প্যাকটাকে কিভাবে চার্জ করব, যেহেতু আমরা এখানে ট্রান্সফর্মার ব্যবহার করি নাই। আমি এই ধরনের একটি অ্যাডাপ্টার ব্যবহার করছি, 3.7 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত আপনি ভেরি করতে পারবেন। সো আমরা এখানে 12.6 বা 12.8 ভোল্টে রেখে মূলত এই ব্যাটারিটিকে আমরা চার্জ করতে পারছি। অথবা আপনি যদি 12 ভোল্টের কোনো চার্জার পাওয়া যায়, অ্যাডাপ্টার হচ্ছে এক জিনিস, বা ল্যাপটপের অ্যাডাপ্টার এক ধরনের ভোল্টেজ দেয়, হ্যাঁ, আর 12 ভোল্টের ব্যাটারি চার্জার এক ধরনের হয়ে থাকে। যদি এরকম কোনো অ্যাডাপ্টার থাকে যেটা 12.8, 13.2 ভোল্ট পর্যন্ত
পর্যন্ত দেয় ওকে, কিন্তু এর উপরে যদি দেয় তাহলে সেটা দিয়ে কিন্তু আমাদের ব্যাটারি প্রপারলি চার্জ হবে না। 5টা সারি ব্যবহার করেছি, অর্থাৎ এখানে আমাদের 10 এম্পিয়ারের ব্যাটারি প্যাক হয়েছে। আপনি যদি এটাকে 10 এম্পিয়ার দিয়ে চার্জ দিতে চান তাহলে কিন্তু হবে না, তবে 3 এম্পিয়ার এবং 5 এম্পিয়ারের অ্যাডাপ্টারের সাহায্যে আপনি এটা চার্জ করতে পারবেন। আমরা যে কাজটা এখন করব, এই অ্যাডাপ্টারটাকে আমরা সেট করে আমাদের এই ব্যাটারিটাকে প্রথমে চার্জিং এ রেখে আমাদের ইনভার্টারের সাথে আমাদের এই মডিউলটাকে কানেকশন করব। আমরা এসি সাপ্লাই দিয়ে দিয়েছি, এখানে আমরা 12.8 ভোল্ট সেট করব। আরেকটা বিষয়, যখন আপনি ব্যাটারি চার্জ দিবেন এই ভোল্টেজটা না ধীরে ধীরে কমে আসে। আমি জানি না এটা সকল অ্যাডাপ্টারই কেন হয়, এটা কিছুটা কমে আসে। আপনি একদিন 2 দিন বা 3 দিন বা 5 দিন পরে এটা কি একটু বাড়িয়ে আবার অ্যাডজাস্ট করে দিবেন, তাহলে দেখবেন যে আবার ঠিক হয়ে গেছে। তো এটা সমস্ত অ্যাডাপ্টারের ক্ষেত্রে হয়। আর যখন যে কোনো ব্যাটারি আপনি চার্জ করার ক্ষেত্রে চার্জার হোক, ট্রান্সফরমার হোক, অ্যাডাপ্টার হোক, যেটাই ব্যবহার করেন না কেন সেটা কিন্তু হিট হবে। কানেকশন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লাল রঙের বাতি জ্বলছে এবং সবুজ রঙের বাতি জ্বলছে, অর্থাৎ এখন আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে, আমাদের আউটপুট বন্ধ। এই অবস্থায় আমরা আমাদের ইনভার্টারের সাথে আমরা এই কানেক্টর দুইটাকে কানেকশন করে দিব। চেক করে দেখবো আমাদের ইনভার্টারটা পাওয়ার পায় কিনা। জাস্ট আমাদের এখন ধরেন ইলেকট্রিসিটি চলে গেছে, ইনভার্টারের কিন্তু লাল বাতি চলছে, তার মানে আমাদের ইনভার্টার এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। আবার যদি ধরেন ইলেকট্রিসিটি চলে আসছে তখন কিন্তু সাথে সাথে আমাদের ব্যাটারি আবার চার্জ হওয়া শুরু করে দিবে। এখন আমরা ছোট্ট একটা বাতি ব্যবহার করি, এটা একটা এনার্জি সেভিং বাতি, এটা 18 ওয়াটের। এটা দিয়ে আমরা প্রথমে টেস্ট করে দেখি। ধরেন আমাদের ইলেকট্রিসিটি চলে গেল, আমাদের এই বাতি কিন্তু পারফেক্টলি ফুল আলোতে জ্বলছে। আবার ধরেন ইলেকট্রিসিটি চলে আসছে, এখন আমরা একটা 60 ওয়াটের লাল রঙের বাতি, যেটা সবচেয়ে পাওয়ারফুল বাতি এগুলোকে বলা হয়ে থাকে এবং অনেক বেশি এরা ইলেকট্রিসিটি নষ্ট করে, অপচয় করে, এই ধরনের বাতি ব্যবহার করা থেকে বিরত থাকবেন। এলইডি বাতি ব্যবহার করবেন। এই ধরনের ছোটখাটো ইনভার্টার যদি ব্যবহার করেন আর যদি আপনি বাতির জন্য ব্যবহার করতে চান তাহলে এই ধরনের বাতি ব্যবহার করবেন না, এগুলো জাস্ট টেস্টিং পারপাস বা লোড টেস্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমরা এটাকে যদি ব্যবহার করি এবং ইলেকট্রিসিটি অফ করে দেই, আমাদের 60 ওয়াটের বাতিও কিন্তু খুব সুন্দরভাবে এখন কিন্তু ব্যাটারি থেকেই চলছে। হ্যাঁ, আমরা জাস্ট এটাকে অফ করে ফাইনাল টেস্ট যেটা 100 ওয়াটের বাতি দিয়ে দেখব কি হয়। আবার মনে করি ইলেকট্রিসিটি চলে গেছে, আমাদের 100 ওয়াটের বাতি একদম পারফেক্টলি প্রপারলি রান করছে। অর্থাৎ এটা যে 150 ওয়াট বলা হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা এরকমটা হয় না 1000 ওয়াট বলেছে, আমরা সেখানে 200 ওয়াট কানেকশন দিতে পারি না, আমাদের লোড চলে না, বন্ধ হয়ে যায়, শাটডাউন হয়ে যায়। কিন্তু এইটা এত ছোট হওয়ার পরও 100 ওয়াটের এই ধরনের একটা বাতিকে সে চালাতে পারছে। 100 ওয়াটের এই ধরনের বাতিগুলো কিন্তু 100 ওয়াট না, তারও বেশি নিয়ে থাকে, কখনো তারা 100 ওয়াট নেয় না। তো এইটা 100 ওয়াটের যদি বেশি নিয়ে থাকে তার মানে 150 ওয়াট যদি মার্কেটে তারা বলে থাকে তাহলে তারা খারাপ বলছে না, তারা কিন্তু প্রপারলি 150 ওয়াট না দিতে পারলো 100 ওয়াট তো আমাদের চোখের সামনে এটা জ্বলছে, তাই না? আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে 100 ওয়াটের একটা লাল বাতি খুব চমৎকারভাবে রান করছে এবং ফুল ব্রাইটনেসে রান করছে এবং এটা হিট অলরেডি হচ্ছে। জানেন এই ধরনের বাতিগুলো প্রচুর হিট হয়, সেই রকম হিটই কিন্তু এটা অলরেডি হয়ে গেছে। আমরা এই সিস্টেমটা দিয়ে 100 ওয়াট পর্যন্ত অনায়াসে রান করতে পারছি। অর্থাৎ আপনি যদি 100 ওয়াটের এলইডি বাতি ব্যবহার করেন তাহলে আপনি 20 ওয়াট করে 5টা এলইডি বাতি ব্যবহার করতে পারছেন, তাহলে ফাটাফাটি একটা বিষয়। কিন্তু এখন বিষয় আসতে পারে ব্যাকআপ সিস্টেম সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ব্যাটারি ক্যাপাসিটির উপর। আপনি যদি অল্প ব্যাটারি ক্যাপাসিটি ব্যবহার করেন, এই ধরনের বাতি ব্যবহার করেন, তাহলে বেশি সময় ব্যাকআপ পাবেন না। তো ব্যাকআপটা সম্পূর্ণ ক্যাপাসিটির উপর। এখন যদি আপনি নষ্ট ব্যাটারি ব্যবহার করেন, দেখা গেলো এই ধরনের লাল বাতি কানেকশন করার সাথে সাথে বন্ধ হয়ে গেল 5 মিনিটের মধ্যে, ভাই আপনি কি দেখিয়েছেন যে আমরা এইভাবে যদি করি আমাদেরটা 5 মিনিটের বেশি জ্বলে না। সম্পূর্ণ ডিপেন্ড করবে ব্যাটারি ক্যাপাসিটির উপর, আর এটার ক্যাপাসিটি ডিপেন্ড করে যে এটা কতটুকু আউটপুট দিতে পারছে। 100 ওয়াট আমরা আউটপুট পাচ্ছি আলহামদুলিল্লাহ, খুব ভালো, আমি বলবো একেবারে খারাপ না। এবং আমাদের মডিউল মোটামুটি ঠান্ডায় আছে, খুব একটা হিট হয় না। তবে অবশ্যই একটা কাজ করবেন, যখন 100 ওয়াট যদি ব্যবহার করেন, এই দুইটা হিটসিং এর পরিবর্তে একটু মোটা সাইজের বা বড় সাইজের হিটসিং ব্যবহার করবেন এবং অবশ্যই হিটসিং প্যাড ব্যবহার করে তারপর হিটসিং ব্যবহার করবেন। তাহলে অনেক লম্বা সময় কিন্তু আপনি এই ডিভাইসটা ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ যেটা হবে, এই হিটসিং গুলো গরম হতে হতে একটা সময় মসফেট গুলোকে নষ্ট করে দিবে। আপনারা যদি চান যে এটাকে পুরোপুরি আমরা একটা কম্প্যাক্ট বক্সের মধ্যে একটা আইপিএস তৈরি করে আপনাদেরকে দেখাই, আইপিএস তো এটা অলরেডি একটা আইপিএস আমরা সিস্টেম তৈরি করে ফেলেছি, তো একটা বক্সের মধ্যে পুরো অ্যাসেম্বলি করারও একটা বিষয় থাকে, সুইচ কানেকশন, সকেট কানেকশন। যদি চান তাহলে আমরা পরবর্তীতে কিন্তু একটা ভিডিও নিয়ে আসতে পারি, তার জন্য
জন্য অবশ্যই আপনারা যদি কমেন্ট করেন তাহলেই কেবলমাত্র ভিডিওটা করা হবে। আদারওয়াইজ যদি কমেন্টের পরিমাণ না থাকে বা আপনারা যদি লাইক না করেন তাহলে কিন্তু আর ভিডিও করা হবে না। তো অবশ্যই প্রিয় ভাইদেরকে বলবো আপনারা প্রচুর কমেন্ট করবেন ভিডিওতে, অবশ্যই যারা দেখছেন কষ্ট করে ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমরা এই ভিডিওতে খুবই চমৎকার একটি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই নাতাশা ব্র্যান্ডের 200 ওয়াটের একটি ইনভার্টার। আমরা এর লোড টেস্ট করব, অর্থাৎ এর আউটপুট কতটুকু নিতে পারে এবং এর আউটপুটের ধরনটা কি এবং এর সাহায্যে আপনারা কি কি লোড চালাতে পারবেন তার A to Z এক্সপেরিমেন্ট প্লাস আপনাদের সাথে পুরো ডিটেলসটাই শেয়ার করবো এই ভিডিওটির সাহায্যে। হচ্ছে এটার বক্স কন্টেন্ট আপনারা অনেকে হয়তো বা দেখেছেন, এটা আমি দারাজ থেকে কিনেছি। এটার প্রাইস আপনারা 650 থেকে শুরু করে 690 এর মাঝামাঝিতে পেয়ে যাবেন। আমি চেষ্টা করবো এটার বাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, সেখান থেকে আপনারা চাইলে পারচেস করতে পারেন। এটার প্যাকেজ কন্টেন্টে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে নাতাশা লেখা আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, বিশেষ করে আমরা অনেকেই যারা বাসাবাড়ির আইপিএস ব্যবহার করে থাকি, সে আইপিএস এর একদম আগে থেকেই কিন্তু এই নাতাশা ব্র্যান্ডটা বেশ জনপ্রিয় ছিল এবং এখনো বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয় এই নাতাশা ব্র্যান্ডের যে ইনভার্টার সার্কিটগুলো বা আইপিএস সার্কিটগুলো হয়ে থাকে। আর এখানে বলা হচ্ছে সোলার সিটিভি ডিসি কনভার্টার, জেনুইন কোয়ালিটি উইথ বেস্ট পারফরমেন্স। আর এখানে আপনারা পাচ্ছেন টেকনিক্যাল কিছু ইনফরমেশন। টেকনিক্যাল স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে অপারেটিং ভোল্টেজ 12 ভোল্ট অথবা 24 ভোল্ট, এসিডিসি আপনি ব্যবহার করতে পারছেন। এম্পিয়ার হচ্ছে ভোল্টেজ 6 এম্পিয়ার ম্যাক্স এবং জিনার ভোল্টেজ হচ্ছে 3.6 ভোল্ট এবং আউটপুট ফ্রিকোয়েন্সি হচ্ছে 220 ভোল্ট এসি প্লাস মাইনাস 5%। ওকে, আমরা আউটপুট কি 220 ভোল্ট এসি প্লাস মাইনাস 5%, অর্থাৎ 220 ভোল্টের কিছুটা কম বা কিছুটা বেশি হতে পারে। ওকে, দেখা যাক এটার আউটপুট কি, আমরা সেটাও টেস্ট করব। এবং টেকনোলজি হচ্ছে মোসফেট বেস সিটিভি 40E সিডিসি। এই পাশে হচ্ছে এর মডেল নাম্বারটা দেওয়া আছে, মডেল হচ্ছে STC002। অলরাইট, এছাড়া আর এই বক্স কন্টেন্টে উল্লেখযোগ্য কোনো কিছু নাই। জাস্ট আমরা এই বক্সটা খোলার পর টিনের বক্সের মধ্যে পুরো অ্যাসেম্বলিটা করা হয়েছে, পুরোটাই টিন। ওকে, উপরে নিচে যা আছে সবই একটা জাস্ট বক্স, এর মধ্যে অ্যাসেম্বলি করা হয়েছে এবং এই পাশে আসলে একটি স্টিকার দেওয়া আছে, যার কারণে আমরা এটাকে আসলে খুলে দেখতে পারবো না। যদি খুলি তাহলে এটার যে ওয়ারেন্টি আসলে সেটা আমরা পাবো না। তো আপনারা যদি অনেক পরিমাণ কমেন্ট করেন যে ভাই এটার ভিতরে কি আছে সেটা আমরা জানতে চাই, তাহলে আমরা কিন্তু পরবর্তী আরেকটা ভিডিওতে পুরোটাকে খুলে এর ভিতরে যে ইন্টারনাল স্ট্রাকচার বা কি কি দিয়ে তৈরি করা হয়েছে সেটা আমরা দেখবো। সো অর্থাৎ স্টিকারটাকে স্যাক্রিফাইস করবো, এখানে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি তখন আর থাকবে না, যদি এই প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। দুইটা অন এবং ওভারলোড দুইটা আপনারা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে অন এবং অফ, অর্থাৎ এখানে ওভারলোড যদি দেওয়া হয় আমাদের এই বাতিটা জ্বলবে, মেবি রেড কালার বাতি জ্বলবে। আর এটা হচ্ছে পুশ বাটন সুইচের মতো অন অ্যান্ড অফ, এভাবে হচ্ছে এটাকে অন অফ করা যাচ্ছে। পিছনের দিকে আউটপুট নেওয়ার জন্য দুইটা কিন্তু আপনার সকেট দেওয়া আছে, অর্থাৎ আপনি এখান থেকে আউটপুট গুলো নিতে পারবেন। এট এ টাইম দুইটা আউটপুট আপনি এর কাছ থেকে নিতে পারছেন। এইখানে আপনারা এম্পিয়ার, অনেকে বলতে পারেন যে ভাইয়া কত এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করতে পারবো। আপনি যত বেশি এম্পিয়ার চান আপনি কিন্তু এর সাথে ব্যবহার করতে পারবেন, কিন্তু ওয়াটেজটা আসলে ফিক্সড বলা হচ্ছে। তো আসলে এটাও টেস্ট করতে হবে যে আসলে পিওর কতটুকু ওয়াট দেয়, আমরা সেটাই টেস্ট করব। এবং এর আউটপুটের ধরনটা কি, যেহেতু বলা হচ্ছে দেখেন এখানে সামনের দিকে বলাই হচ্ছে মোবাইল চার্জার, সিএফএল, টিউব লাইট, চকার টিউব, টিভি, ভিসিডি, ফ্যান, অর্ডিনারি চক টিউব, তারপরে বিভিন্ন ধরনের এবং ভিসিডি হিন্দিতে লেখা রয়েছে। আমরা এটাও টেস্ট করব যে আসলে কি কি চলে। আই থিঙ্ক এটা দিয়ে চলার কথা না। তারপরে হচ্ছে 12 ভোল্ট ডিসি কনভার্টার, এটা হচ্ছে জাস্ট কেসিং এর, দেখেন এখান থেকে রংটাও এক পাশ থেকে উঠে চলে আসছে। এই হচ্ছে আপনাদের 200 ওয়াটের ইনভার্টার। ওকে, এটার সাথে ব্যাটারি কানেকশন করবো। সো ব্যাটারি কানেকশনের ক্ষেত্রে একটু বলে দিই, ইউপিএস এর ব্যাটারি গুলো ব্যবহার করতে পারবেন। তো সেটা দিয়ে আসলে খুব বেশি ভালো ব্যাকআপ পাবেন না, চেষ্টা করবেন মিনিমাম হচ্ছে 30 এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা। এর উপরে ধরেন 100 এম্পিয়ার বা 120 এম্পিয়ার সেগুলো ব্যবহার করতে পারেন, বা 15 এম্পিয়ার হলে মোটামুটি ভালো একটা হয়তো আমরা ব্যাকআপ পেতে পারি এর কাছ থেকে। তো এবং ব্যাকআপ টেস্টটা আমরা যদি এই বক্সটাকে খুলি, অর্থাৎ পরবর্তী ভিডিওতে যদি আমরা এটাকে খুলে এর ভিতরে কি আছে সেটা দেখি, সেটার সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে এটা আসলে ব্যাকআপ টাইমটা কতক্ষণ দেয়। যেহেতু আমি কোনো প্রোডাক্ট আনার সাথে সাথে আপনাদের সাথে আসলে ইনস্ট্যান্ট অনেকটা লাইভের মতো হতে পারে। এই যে ভিডিওটা করছি আমি নিজেও এটা সম্পর্কে জানছি, প্লাস আপনাদের সাথে এক্সপেরিমেন্টটা শেয়ার করছি। এই কারণে না হয়তো আর এটা এক্সপেরিমেন্ট হলো না, যে আমি যদি পূর্বে থেকে সব জানি বা টেস্ট করে তারপরে ভিডিও করি, এটা হয়ে গেল রিভিউ ভিডিও। টেস্ট করার জন্য আমি এখানে 12 ভোল্ট 4.5 এম্পিয়ার আওয়ারের হচ্ছে একটি ব্যাটারি ব্যবহার করছি, খুবই ছোট ব্যাটারি, অ্যাটলিস্ট 8-9 এম্পিয়ার হলে ভালো হতো। আসলে আমার 8-9 এম্পিয়ারের ব্যাটারি আছে, 14 এম্পিয়ারের ব্যাটারি আছে, তো এই মুহূর্তে আমার কাছে নেই, এই কারণে আমরা জাস্ট এটা দিয়ে টেস্টটা করে ফেলি। তো যেহেতু অনেক লম্বা সময় আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না, আমার নিজের কাছেও খারাপ লাগছিল যে কত দ্রুত আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারি। ওভারঅল মোটামুটি ফ্রি হয়েছে, এখন থেকে রেগুলার ভিডিও ইনশাল্লাহ আপনাদের জন্য আসবে।
এটাকে অন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ রঙের একটা এলইডি বাতি জ্বলছে। এর লোড টেস্ট করার জন্য এখান থেকে আমাদের আউটপুট নিতে হবে। সো আমি আউটপুট নেওয়ার জন্য পূর্বেই বেশ একটা ব্যবস্থা করে রেখেছি, আমি আপনাদের সাথে শেয়ার করছি বিষয়টা। আমরা এখানে মোটামুটি 3টা বাতির হোল্ডারকে প্যারালাল কানেকশন করে নিয়েছি। তো আমরা একটা একটা করে জ্বলাবো এবং দেখবো, যেমন এখানে 200 ওয়াট বলা হচ্ছে এবং আমাদের এখানে বাতি আছে 100 ওয়াট এবং 60 ওয়াটের 2টা বাতি আছে, অর্থাৎ 220 ওয়াট আছে। দেখা যাক সো আমরা কতটুকু পর্যন্ত লোড দেওয়ার পর আমাদের ওভারলোড দেখায়, এটাই আমরা মূলত টেস্ট করবো। আমরা একে একে জাস্ট একটা করে বাতিকে আমরা হোল্ডারে বসাবো। আপনারা যখনই কোনো এসি কানেকশন নিয়ে কাজ করবেন অবশ্যই সেফটির সাথে করবেন, এবং ছোট ভাইরা যারা আছেন ক্লাস 8, 9, 10-এ পড়েন তারা অবশ্যই ভালো মতো বুঝে শুনে ইলেকট্রিক্যাল সাইট নিয়ে কাজ করবেন। প্রয়োজন হলে পাশে কাউকে রেখে তারপর যদি কোনো এক্সপেরিমেন্ট করা হয় করবেন, আদারওয়াইজ করবেন না। অবশ্যই সেফটি ফার্স্ট, সেফটি ছাড়া কোনো কাজ করবেন না। এবং আপনাদের শেখানোর জন্য কিন্তু আমি হাতে গ্লাভস পরে করি, যাতে আপনারা এই ধরনের কাজ করার ক্ষেত্রে গ্লাভস পরেন। তো গ্লাভস কিন্তু আমার প্রয়োজন হয় না, কিন্তু আপনাদের জন্য আমি এই বিষয়গুলোকে শেয়ার করে থাকি। এটাকে আমরা এখন জাস্ট আউটপুটের সাথে কানেক্ট করব। সো এগুলোর কোয়ালিটি খুবই বাজে হয়েছে, আর একটু ভালো মানের কোয়ালিটি হলে মনে হয় বেটার হতো। সো আমরা জাস্ট এটাকে আউটপুটে কানেকশন করলাম। 60 ওয়াটের বাতিটাকে আমরা প্রথমে দিয়ে দেখি যে আসলে এটা জ্বলে কিনা, তাহলে আমাদের প্রথমে আউটপুট টেস্টটা হবে যে আমরা আউটপুটটা প্রপারলি পাচ্ছি কিনা। সো আমাদের আউটপুট কিন্তু দিচ্ছে, সো আমরা আউটপুট পাচ্ছি, অর্থাৎ আমাদের আউটপুট বাতি কিন্তু জ্বলছে। 60 ওয়াট খুব সুন্দর মতো জ্বলছে। এরপর আমরা আরো একটা 60 ওয়াট দিই, এটাও কিন্তু জ্বলছে। এখন দেখেন আমাদের 120 ওয়াট কিন্তু বাতির ক্ষেত্রে জ্বলছে, অর্থাৎ লাইটিং লোডের ক্ষেত্রে জ্বলছে। আমরা এটাকে খুলে ফেলি, 160 ওয়াট দিচ্ছি। ওকে, 2টা বাতি কিন্তু খুব চমৎকারভাবে এবং ফুল ব্রাইটনেসে জ্বলছে। ক্যামেরায় আসলে আসছে কিনা আমি ঠিক জানি না ক্লিয়ার, কিন্তু আমার চোখের যে দৃষ্টি সেখান থেকে আমি দেখতে পাচ্ছি ফুল ব্রাইটনেসই জ্বলছে। সো আমরা এখন আরেকটা বাতিকে দিচ্ছি, দেখা যাক এটা জ্বলে কিনা। এটাও প্রপারলি জ্বলছে, তারপর কিন্তু আমাদের ওভারলোড দেখাচ্ছে না। অর্থাৎ আমরা এখান থেকে ধরে নিতে পারি এখানে মোটামুটি 200 ওয়াট আউটপুট দিচ্ছে, কিন্তু লাইটিং লোডের ক্ষেত্রে। সো এই যে আমাদের লোড কিন্তু বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমি যেটা দেখতে পেলাম আমাদের ওভারলোড বাতি জ্বলে গেছে, এবং অর্থাৎ 200 ওয়াটের উপরে আমরা দিয়ে দিয়েছি, অর্থাৎ 220 ওয়াট। সো আমি সমস্ত লোড অফ করে আমরা 60 ওয়াটের যে বাতিটা আছে সেটাকে দিয়েছি। সো সেটা কিন্তু আবার ঠিকঠাক মতোই জ্বলছে। অর্থাৎ এটা থেকে আপনারা ম্যাক্সিমাম, আমি যেটা ধারণা করছি যে আপনারা 100 ওয়াট বা 120 ওয়াট এর উপরে না যাওয়াই ভালো। ধরেন আপনি 100 ওয়াট নিলেন আউটপুট, তাহলে পারফেক্ট। এবং এই ক্ষেত্রে আপনার এই ধরনের বাতি জ্বলাবেন না, এটা একেবারেই সাশ্রয়ী হবে না। খুব অল্প সময় আপনার ব্যাটারি দেখবেন ব্যাকআপ শেষ হয়ে গেছে। চেষ্টা করবেন এলইডি বাতিগুলো ব্যবহার করার। ধরেন আপনি এই ধরনের 15 ওয়াট বা 20 ওয়াট, মেবি এটা কত ওয়াট আমি একটু দেখিনি, এটা হচ্ছে 15 ওয়াটের একটা বাতি। এই ধরনের 15 ওয়াটের বাতি কিন্তু আপনি 3-4টা খুব অনায়াসে জ্বালাতে পারছেন এবং অনেক লম্বা সময় ব্যাকআপটাও পাবেন। সো দেখেন এটাও কিন্তু ফুল ব্রাইটনেসই জ্বলছে। সো আমাদের আগের বাতিগুলো ওইগুলো আসলে আপনার প্রচুর অপচয় হয়, এইগুলোতে এলইডি বাতিতে অপচয়টা কম হয়। তার জন্য আপনারা এলইডি বাতিগুলো এই ধরনের ইনভার্টার ব্যবহার করলে করবেন। এখন দেখার বিষয়, যেমন আমরা লাইট জ্বালাতে পারলাম, সো তার মানে কি 120 ওয়াট আপনার 80 ওয়াট হলে বা 70 ওয়াট হলে তো আমাদের ঘরে সিলিং ফ্যান চলার কথা, সেটা চলবে কিনা। সো আমরা এটা একটা শর্টকাট টেস্ট করে ফেলি, যে এর আউটপুট এই ধরনের ইনভার্টার সার্কিটে একটা বিশাল ব্যাপার আছে। সেটা হচ্ছে মার্কেটে বলা হচ্ছে আউটপুট হচ্ছে এসি, কিন্তু এই ধরনের ডিভাইসগুলোর আউটপুট কখনোই এসি হয় না। আউটপুটটা তাহলে কি হয়? ডিসি। তো এখন বলতে পারেন যে ভাইয়া ডিসি হলে এই যে আপনি এতক্ষণ দেখালেন যে এসি বাতিগুলো জ্বললো, সেটা কিভাবে জ্বললো? বাতি বা লাইটিং লোডগুলো কিন্তু আপনার এসি ডিসি দুই সেক্টরেই জ্বলে, কিন্তু ইন্ডাকটিভ লোড ধরেন ফ্যান, মোটর, এই জাতীয় জিনিসগুলো কিন্তু আপনার এসি সিগন্যাল ছাড়া চলবে না। এখন বলতে পারেন ভাইয়া ডিসি সিগন্যালে চলে, হ্যাঁ ডিসি সিগন্যাল 220 ভোল্ট বা তার উপরের সিগন্যালে হচ্ছে আপনার বাতিগুলো জ্বলবে, কারণ এইগুলো তো একটা নির্দিষ্ট মেজারমেন্টে তৈরি করা হয়েছে। সেই হিসেবে এগুলো কিন্তু এসি ডিসি দুইটা আউটপুট সিগন্যাল যদি সমান হয়, অর্থাৎ তাদের সিগন্যাল নিয়ে হচ্ছে কথা, যে সিগন্যালটা 220 ভোল্ট বা তার উপরে হলে এই ধরনের লাইটগুলো জ্বলে। ঠিক আছে, এটা এসি হোক আর ডিসি হোক সেটা কিন্তু এই ডিভাইস বুঝে না। তো ইন্ডাকটিভ লোড ক্ষেত্রে অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে এসি সিগন্যালটাকে দিতে হবে, অর্থাৎ সিগন্যালটার যে ওয়েভ ফর্ম সেটা প্রপার থাকতে হবে, না হয় কিন্তু সেই ইন্ডাকটিভ লোড অর্থাৎ আপনার ফ্যান, মোটর, এই জাতীয় জিনিসগুলো চলবে না। আমি এখানে যদি প্রথমে 600 ভোল্ট সেট আপ করি, এটা কি এসি সিগন্যাল আমি সেট করেছি 600 ভোল্ট, কারণ 220 ভোল্টের উপরে হওয়ার কথা, এবং আমাদের ডিভাইসটা কি অফ অবস্থায় আছে, আমরা এটাকে অন করে দিলাম। অন করার পর আমরা এটার আউটপুটটা মিটারে ধরি, দেখি আমাদের কোনো ভোল্টেজ বা কত ভোল্টেজ দেখায়। হ্যাঁ, তো আমরা এটাকে চেক করলাম, এই যে দেখেন ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, 100 ভোল্টেজ দেখানোর পর ছেড়ে দিচ্ছে, স্টেবল কোনো ভোল্টেজ কিন্তু দেখাচ্ছে না। ওকে, এখানে কিছুটা
তার মানে আমরা ধরে নিতে পারি যে এই সিগন্যালের মধ্যে বেশ নয়েজ আছে এবং এগুলো দিয়ে যদি আপনি টেলিভিশন বিভিন্ন ধরনের লোডগুলো চালান, ধরেন আপনার এলইডি টিভি সেই ধরনের লোডগুলো আপনি চালান, তাহলে কিন্তু খুব বেশি দিন আপনার ওই ডিভাইসটা টেকসই হবে না। কারণ ওই ডিভাইসটা যদি কোনো ডিভাইস থাকে যেগুলোর পিছনে লেখা থাকে 220 ভোল্ট এসি ডিসি, এই সমস্ত ডিভাইস আপনি রান করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আদারওয়াইজ কিন্তু আপনার ওই ডিভাইসটা ক্ষতিগ্রস্ত হবে এবং ধীরে ধীরে নষ্ট হওয়া শুরু করবে। এরকম না যে আপনি আজকে ইউজ করছেন আজকে নষ্ট হয়ে যাবে, না, আপনি খুব সুন্দর দেখতে পাবেন কিন্তু আপনার ডিভাইসের যে লংজিভিটি সেটা কমে আসবে। আমরা এখন যদি ডিসি 600 ভোল্টে সেট আপ করলাম আমি মিটারটাকে, দেখতে পাচ্ছেন ডিসি 600 ভোল্টে। এখন যদি আমরা মিটার ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সিগন্যালটা আপনারা যদি খেয়াল করেন বাম পাশে কর্নারে ডিসি সিগন্যালই দেখাচ্ছে, অর্থাৎ 481 ভোল্ট এখানে আছে এবং 481 ভোল্ট দেখালেও লোড যখন দেওয়া হয় তখন কিন্তু এটা কমে আসে, অর্থাৎ এই ভোল্টেজটা 250 বা 220 এই ধরনের ভোল্টেজে বা তার নিচেও চলে আসে। অর্থাৎ এটা আসলে আমরা যে ইনভার্টার 200 ওয়াট ইনভার্টার হয়েছে মানে আমরা ফ্যান চালাতে পারবো, কখনোই না, ওই ধরনের আশা করাটাও উচিত না। এই ধরনের ডিভাইসগুলো আপনারা যারা কিনে থাকেন তাদেরকে বলবো যে আপনারা ধরেন এরকম কোনো দোকানপাট আছে আপনার, সেই দোকানে আপনি হচ্ছে একটা লাইট জ্বালাবেন বা 2-3টা আপনার এলইডি লাইট জ্বালাতে হবে, কারেন্ট চলে গেলে ইনস্ট্যান্ট একটা ব্যাকআপের প্রয়োজন, সেই সমস্ত ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা আরেকটা কাজও করতে পারবেন না, সেটা হচ্ছে যে ঝনি ফ্যানগুলো বা হাই স্পিড ফ্যানগুলো যেগুলো ছোট সাইজের হয়ে থাকে, এসিতে চলে সরাসরি, সেগুলো অনেকের মাথায় আসতে পারে ভাইয়া ওইটা তো ওয়াট কম, 25 বা 30 ওয়াট বা এরকম হয়ে থাকে বা এর থেকে কিছুটা বেশি বা কম, ওই ধরনের ফ্যানগুলো চলবে কিনা? ওই ধরনের ফ্যানও চলবে না, কারণ ফ্যানের ভিতরেও কি মোটর থাকে আর মোটরের ভিতরে কয়েল থাকে, অর্থাৎ যে সকল সেক্টরে কয়েল আছে সেই সকল সেক্টরে আপনারা এই ধরনের ইনভার্টার ব্যবহার করতে পারবেন। অলরাইট, সো আই থিংক আপনাদের এই এক্সপেরিমেন্টের পাশাপাশি বেশ কিছু এই ডিসি ইনভার্টার গুলো সম্পর্কে ধারণা দিলাম। যদিও ওনারা মার্কেটিং করে থাকে এসি ইনভার্টার বলে, আসলে এগুলো এসি ইনভার্টার না, অর্থাৎ সিগন্যালটা ইনভার্টার ঠিক আছে কিন্তু এটা আউটপুটটা সি না, আউটপুটটা হচ্ছে ডিসি। কিন্তু এটা যে ব্যবহার অযোগ্য আমি সেটাও বলবো না, ব্যবহারযোগ্য। এবং আশা করছি যে এই ডিভাইসটা যে খুব অল্প সময় নষ্ট হয়ে যাবে সেরকমটা না, মোটামুটি হয়তোবা ভালো সময় রান করবে। এবং যারা কিনা আপনারা ব্যবহার করছেন তাদের এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক বেশি। আমি জাস্ট একটা প্রোডাক্টের ইনিশিয়ালাইজ অবস্থায় দেখে আপনাদের সাথে আমার যে অপিনিয়ন সেটা শেয়ার করি। সো যারা কিনা আপনারা এটার উপর অলরেডি এক্সপিরিয়েন্স করেছেন, ব্যবহার করছেন আপনার বাসা বাড়িতে, তারা যদি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেন তাহলে কিন্তু অন্যান্য ভাইদের কিনতে সুবিধা হয়। তারা কিনবেন কি কিনবেন না এই জিনিসটা তারা কমেন্ট পড়েও কিন্তু জানতে পারবেন। তার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আমরা এই ভিডিওটির সাহায্যে একটি পিওর সাইন ওয়েভ ইনভার্টার তৈরি করা শিখবো। সো দেখতে পাচ্ছেন খুব ছোটখাটো একটি ইনভার্টার সার্কিট কিন্তু আমরা তৈরি করব। এখানে 4টা মোসফেট রয়েছে। আমরা যদি এইখানে একটা বড় হিটসিং ব্যবহার করতাম তাহলে এই সার্কিটটা অনেক বড় সড়ো দেখা যেত। যাই হোক, আমরা এই ভিডিওটির সাহায্যে একটি পিওর সাইন ওয়েভ ইনভার্টার তৈরি করা শিখবো। আপনাদের অনেকেরই চাহিদা ছিল, আপনারা অনেকেই জানতে চেয়েছেন ভাই কিভাবে তৈরি করা যায়। সো তার সমস্ত বিষয় নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি। তাই আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই সার্কিটটি সম্পূর্ণ করার জন্য মূল ইউনিট হিসেবে আমাদের প্রয়োজন হবে EGS002 এই ড্রাইভার মডিউলটি। এটি মূলত SPWM একটি ড্রাইভার মডিউল। এর সাহায্যে মূলত আমাদের যে পিওর সাইন ওয়েভ সিগন্যাল সেটা জেনারেট করা সম্ভব হবে। এই মডিউল প্রয়োজন হবে আমাদের একটি। আমাদের 4টা মোসফেট প্রয়োজন হবে। আমি এখানে IRF Z44N মোসফেট ব্যবহার করছি, তবে আপনারা যদি চান IRF 3205 এই মোসফেট গুলো ব্যবহার করতে পারেন। L7805 ভোল্টেজ রেগুলেটর আইসি প্রয়োজন হবে আমাদের একটি। 500 মাইক্রোফ্যারাড 35 ভোল্টের ক্যাপাসিটর প্রয়োজন হবে দুটি। 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর প্রয়োজন হবে দুটি। 10 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর দুটি। এই ক্ষেত্রে 16 এম্পিয়ারের একটি ফিউজ ব্যবহার করছি। আরো একটি মোসফেট প্রয়োজন হবে SMD টাইপ। এটার মডেল নাম্বার হচ্ছে 90N03। ভেরিয়েবল রেজিস্টর 103 মানের ব্যবহার করতে হবে একটি। 8050 ট্রানজিস্টর প্রয়োজন হবে একটি। 104 সিরামিক ক্যাপাসিটর 6টি। FR107 ডায়োড প্রয়োজন হবে 4টি। এলইডি বাতি একটি, সুইচ একটি। জিএস মডিউলটিকে কানেক্ট করার জন্য এই ধরনের কানেক্টর ব্যবহার করতে হবে। এসি ফিডব্যাক এবং ডিসি মোটরকে কানেকশন করার জন্য এই ধরনের কানেক্টর প্রয়োজন হবে আমাদের দুটি। 10 ওহম মানের রেজিস্টর 4টি। 100K রেজিস্টর প্রয়োজন হবে দুটি। 1 কিলো ওহম মানের রেজিস্টর দুটি। 2.2 কিলো ওহম মানের রেজিস্টর একটি। 4.7 কিলো ওহম রেজিস্টর প্রয়োজন হবে 4টি। এই হচ্ছে আমাদের কম্পোনেন্টের লিস্ট। এখন আমরা আমাদের যে পিসিবি বোর্ডটি রয়েছে সেখানে একে একে কম্পোনেন্টস গুলোকে সোল্ডারিং করে নিব।
আমাদের এই পিসিবি বোর্ডের যে মোটা পদগুলো দেখতে পাচ্ছেন বা মোটা লাইনগুলো, এই লাইনগুলোকে আপনারা যে কাজটা করবেন, সোল্ডারিং রাং দিয়ে কিছুটা মোটা করে নেবেন। এতে করে আপনার এইখান থেকে যদি অতিরিক্ত কারেন্ট প্রবাহ হয় সেটা কিন্তু হ্যান্ডেল করতে পারবে। ওকে, সো আমি এই কাজটা এখন করে দেখাচ্ছি। পিছনের দিকে এই ধরনের যে এসএমডি মসফেটটা আছে, এই মসফেটটা এইভাবে সেট আপ করতে হবে। এই কাজটা আপনাদেরকে করতে হবে এয়ার হট গানের সাহায্যে। নর্মালি সোল্ডারিং দিয়ে এই ধরনের কাজগুলো আসলে করা অনেক কঠিন কাজ, কারণ আমি এটা অফ স্ক্রিন করে নিচ্ছি। ফিউজটাকে আপনারা চাইলে ফিউজের যে সকেট আছে সেটা আপনার সামনের দিকে চাইলে এখানে সেট আপ করে নিতে পারেন। সেক্ষেত্রে সোল্ডারিং এর ঝামেলাটা থাকছে না, কিন্তু আমি এটাকে জাস্ট পিছনের দিকে সোল্ডার করে নিচ্ছি। চেষ্টা করবেন এখানটায় ভালো মানের তার ব্যবহার করার। আমি এখানে বেশ মোটা তারই কিন্তু ব্যবহার করছি। এর থেকেও যদি আরেকটু মোটা তার পান সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। নর্মালি যে আইপিএস ব্যবহার করা হয় যে ধরনের মোটা তারগুলো, সেগুলো ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো। একটা সুইচ আমরা ব্যবহার করব আমাদের ইনভার্টারটিকে অন অফ করার জন্য। এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এখানে দেখতে অনেক বেশি জটিল মনে হলেও খুব সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম কিন্তু এটা। আপনি চাইলে ভেরো বোর্ড, ব্রেড বোর্ডের মাধ্যমে প্র্যাকটিস করতে পারবেন। তাছাড়াও ক্ল্যাড বোর্ড যে মার্কেটে পাওয়া যায় সেটা দিয়ে আপনারা চাইলে সিঙ্গেল লেয়ার পিসিবি তৈরি করে কিন্তু আপনারা নিজেরা ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন। আর যারা কিনা জানেন না যে কিভাবে ক্ল্যাড বোর্ডে আসলে পিসিবি তৈরি করতে হয়, সেটার উপর কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলে পেয়ে যাবেন। সেই ভিডিওতে কিন্তু আমরা দেখিয়েছি কিভাবে আপনারা একটি পিসিবি কে ক্ল্যাড বোর্ডে ট্রান্সফার করবেন। ওকে, আর এখানে দেখেন আহামরি কোনো কিছু ইউজ করা হয় নাই, একেবারে খুব সিম্পল ভাবে এই সাইডের যে অংশটা এটা হচ্ছে EGS002 মডুলার যে পিন অনুযায়ী আপনাকে এই কানেকশন গুলো করতে হবে। আর এখানে এইচ ব্রিজ করা হয়েছে 4টা মসফেটের ইউজ করে, সো দেখতেই পাচ্ছেন। এবং এখানে যে ডায়োড গুলো ব্যবহার করা হয়েছে, রেজিস্টার গুলো যেগুলো আমরা এতক্ষণ পর্যন্ত ইউজ করলাম, সেই সমস্ত জিনিস কিন্তু ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে 2.2 মাইক্রোফ্যারাড মানে একটা সিরামিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এবং এরকম একটা ক্যাপাসিটর আমরা এখন একটু পরেই ব্যবহার করব, কিভাবে ব্যবহার করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এখান থেকে আমাদের একটা ফিডব্যাক নিতে হবে আমাদের সার্কিটে, আদারওয়াইজ আমাদের সার্কিট প্রপারলি ওয়ার্ক করবে না এবং প্রপারলি আউটপুট দিবে না। কিছু সময় ব্লিক করার পর আমাদের ইজিএস মডুলটা যেটা আছে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সো এই কারণে ট্রান্সফরমার সেকশনটা ইম্পর্টেন্ট। আর IRF3205 আপনারা চাইলে এই মসফেটটা ব্যবহার করতে পারেন। আমরা এখানে IRF Z44N এটা ইউজ করেছি। সো IRF3205 এই মসফেটটা IRF Z44N মসফেট থেকে কিছুটা বেটার, আপনারা চাইলে এই মসফেটটা ব্যবহার করতে পারেন। আর এই সার্কিট ডায়াগ্রামটা দেখে বা আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নিয়েও ইউজ করতে পারেন, অথবা আপনারা যদি গুগলে সার্চ করেন EGS002 মডুল সার্কিট ডায়াগ্রাম, তাহলে আপনাদের সামনে এই সার্কিটটাই চলে আসবে। আপনারা তখন চাইলে এই ছবিটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। সো খুব সিম্পল। এখন আপনাদের হাতে স্মার্টফোন আছে, একটা স্ক্রিনশট তুলে আপনারা চাইলে ভেরোবোর্ড বা ব্রেডবোর্ডও এই সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করে নিতে পারেন। তো এই ক্ষেত্রে ইউপিএস এর একটি ট্রান্সফরমার ব্যবহার করছি। এখানে দেখতে পাচ্ছেন এসি লাইন যেটা 0 এবং 230 ভোল্টের দুইটা প্রান্ত আমরা বের করে নিয়েছি এবং এই দুই প্রান্ত থেকে আমরা এই ধরনের একটি সকেটের মধ্যে কানেকশন দিয়েছি এবং এইখানটা দেখতে পাচ্ছেন 225 যে 400 ভোল্টের একটি সিরামিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এইখান থেকে মূলত আমাদের ফিডব্যাকটা নিতে হয়েছে। সো দেখেন এইখান থেকে জাস্ট দুইটা তারকে আমরা সোল্ডার করে আমরা এখানে ফিডব্যাক যে কানেক্টরটা সেটা নিয়েছি। আর আমাদের এই ফিডব্যাকের যে প্রান্তটা এটা আমাদের যে সার্কিট বা মডুলটি আমরা তৈরি করেছি এর মধ্যে এভাবে কানেকশন করে দিব। আর এটা হচ্ছে আমাদের ফ্যানের জন্য। আপনি ডিসি 12 ভোল্টের একটা ফ্যান এখানে জাস্ট কানেকশন করে দিবেন। আমি এখানে কোনো ফ্যান কানেকশন করছি না। আমরা এটার উপর আরো একটা ভিডিও করব, সেই ভিডিওতে আমরা দেখাবো যে এই ডিভাইসটা আসলে ম্যাক্সিমাম কত আউটপুট দিতে পারে। কারণ এই ভিডিওতে আমরা জাস্ট টেস্ট করব যে আমাদের ডিভাইসটা প্রপারলি ওয়ার্ক করছে
কিনা এবং প্রপার আউটপুট দিতে পারছে কিনা। এরপর ট্রান্সফরমারের যে ডিসি সেকশন আছে, এই ডিসি সেকশনকে আমরা চাইলে আমাদের এই সার্কিটের এই পাশে যে দুইটা প্রান্ত এখানে সরাসরি সোল্ডারিং করে দিলে সবচেয়ে বেটার হয়। যেহেতু আমরা এখানে টেস্ট করছি, এই কারণে আমি আলগা দুইটা তার এখানে কানেকশন করেছি। এই দুইটা তারকে আমরা এই দুইটা ট্রান্সফরমারের মধ্যে কানেকশন করে দেবো। এখানে কোনো পজিটিভ নেগেটিভ নাই যে আপনার উল্টাপাল্টা হলে কোনো সমস্যা হবে, আপনি জাস্ট এখানে দুই প্রান্তে কানেকশন করে দিবেন। আর এখানটা দেখতে পাচ্ছেন আমরা দুইটা ক্লিপ ব্যবহার করেছি ব্যাটারিকে কানেকশন করার জন্য। আর আপনারা যখন বড় ব্যাটারি কানেকশন করবেন তখন অবশ্যই এখানে আরো মোটা তার ব্যবহার করবেন, যেগুলো বড় ব্যাটারির কানেক্টরের সাথে কানেকশন করা যায় সেই ধরনের কানেক্টর ব্যবহার করবেন। আর আমি এই ক্ষেত্রে ওয়ালটনের খুব ছোট্ট একটা ব্যাটারি ব্যবহার করছি 4.5 এম্পিয়ার পার আওয়ারে। এটা দিয়ে আসলে এই ধরনের ইনভার্টার আউটপুট দেওয়াটা ঠিক না। জাস্ট আমরা যেহেতু টেস্ট করছি বলছি, এই কারণে আমরা এটা দিয়ে জাস্ট আউটপুটটা একবার চেক আপ করে দেখবো যে আমাদের প্রপার আউটপুটটা ওয়ার্ক করছে কিনা সেই বিষয়গুলো। আর পরবর্তী ভিডিওতে আমরা যখন এটা লোড টেস্ট করব তখন আমার কাছে একটা মোটামুটি বেশ 35 এম্পিয়ারের একটি ব্যাটারি আছে, সেটা দিয়ে আমরা আউটপুট টেস্ট করে দেখাবো। এবং আরো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখনই ঝটপট করে ফেলেন, সেগুলোর সমাধানও আমরা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভের সাথে আমাদের সার্কিটটিকে কানেকশন দিব। এরপর আমরা আমাদের যে সুইচটা আছে সেটাকে অন করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটের বাতি এবং আমাদের যে EGS002 এই মডিউলের যে আউটপুট সেটাও কিন্তু দিচ্ছে। সো আমরা মিটার দিয়ে প্রথমে দেখে নিব যে আমাদের ভোল্টেজটা ঠিকঠাক আছে কি। আমাদের আউটপুটে 219 ভোল্টের মতো আছে। এখানে ভেরিয়েবল রেজিস্টর আছে একটা, এটাকে যদি আপনি ধীরে ধীরে ঘুরান তাহলে এই ভোল্টেজ লেভেলটা আপনি কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এটা খুব ধীরে সুস্থে ঘোরাতে হয়। সো আমরা এখানে 221 ভোল্ট বা 220 ভোল্ট এখন আছে। সো আমরা এই 220 ভোল্টে রেখে লোড দিয়ে দেখবো যে আমাদের আউটপুটে কি হয়। এটা একটা এনার্জি সেভিং বাতি 14 ওয়াটের। আমরা এটা দিয়ে প্রথমে টেস্ট করে দেখবো যে আমাদের আউটপুট প্রপারলি কাজ করে কিনা। এরপর আমরা সুইচটাকে অন করে দিব। সো দেখতেই পাচ্ছেন আমাদের বাতি কিন্তু খুব চমৎকারভাবে চলছে। এবং যেহেতু আমি এখানে বড় কোনো ব্যাটারি ব্যবহার করি নাই, সো এই ক্ষেত্রে যদি আমি 100 ওয়াট বা 200 ওয়াট বা 300 ওয়াটের লোড দিয়ে টেস্ট করতে যাই সেটা আসলে কার্যকর হবে না। এই কারণে আমরা আরও একটা সেপারেট ভিডিও করব, যেই ভিডিওতে আমরা লোড টেস্ট করব। সেটার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যত বেশি কমেন্ট আসবে তত তাড়াতাড়ি আমরা পরবর্তী ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসবো। একটা জিনিস দেখা যাক, আমরা লোড দিয়েছি, লোড দেওয়ার পরে আমাদের আউটপুট ভোল্টেজ কম বেশি হয় কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি 218 ভোল্টের মতো আছে, অর্থাৎ আমরা সেট করেছিলাম 220 ভোল্টের মতো। এখানে জাস্ট সামান্য একটা ভোল্টেজ কিন্তু আমরা ড্রপ দেখতে পাচ্ছি, এখন 217 আবার 18 কিন্তু দেখতে পেলেন যে আমরা লোড কানেকশন করার পরে কিন্তু সামান্য একটা ভোল্টেজ ড্রপ হয়েছে। এর মূল কারণ আমরা ছোট একটা ব্যাটারি ব্যবহার করেছি। এই ছোট ব্যাটারির কারণে এটার ভোল্টেজ বা এম্পিয়ার খুব দ্রুত কিন্তু ডিসচার্জ হচ্ছে, যেহেতু আমরা 14 ওয়াটের একটা বাতি জ্বালাচ্ছি এর কারণে। সো আমরা যখন বড় একটা ব্যাটারি ব্যবহার করব তখন কিন্তু আপনার এই ইস্যুগুলো হয়তো থাকবে না, যেটা আমরা পরবর্তী টেস্টে আপনাদের সাথে দেখাবো। আমরা যখন এটাকে অন করি এটা কিন্তু খুব স্মুথলি অন হচ্ছে, অর্থাৎ এর যে সিগন্যালটা এটা ধীরে ধীরে বৃদ্ধি পায়, অর্থাৎ এসি সিগন্যালটা বা এসি ভোল্টেজটা। এর ফলে আপনার লোডগুলো অনেকটাই সেফ এবং সিকিউর থাকে। সো প্রিয় ভাইয়েরা, আপনারা অনেক দিন যাবত এই ভিডিওটা চাচ্ছিলেন, ফাইনালি আপনাদের জন্য একটা পিওর সাইন ওয়েভ ইনভার্টার তৈরি করে দেখালাম। হয়তোবা পরবর্তী একটা ভিডিওতে আমরা এটার লোড টেস্ট করব, হয়তোবা তার পরবর্তী একটা ভিডিওতে আমরা একটা সম্পূর্ণ আইপিএস তৈরি করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা চার্জিং সেকশন তৈরি করতে হয়, কিভাবে ব্যাটারির সাথে কানেকশন, অর্থাৎ A to Z কমপ্লিট একটা সেটআপ হয়তো আপনাদের জন্য নিয়ে আসতে পারি। যারা এই পর্যন্ত কষ্ট করে ভিডিও দেখেছেন অবশ্যই প্রত্যেকই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেবেন। আপনাদের লাইকগুলো আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে। সো তার জন্য অবশ্যই প্রিয় ভাইদের লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবো। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই কিন্তু অনেক কিছু মিস করবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।